5 ফুট 11.5 ইঞ্চি লম্বা আর 5 জন গড়পড়তা বাঙালির তুলনায় উচ্চতায় সামান্য একটু বেশি। মানুষটিকে অনেক দিন ধরেই নজরে রাখছিলেন সত্যজিৎ। এক শটেই ওকে। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও এক নক্ষত্রের জন্ম হলো। মানে অপুর সংসারের পর একটা উনি একটা আলোড়ন সৃষ্টি করলেন আর কি অপুর ভূমিকায়। সেটা একটা খুব বাবা ভীষণই ভালো লেগেছিল এই রিয়াকশনটা। দুজনের মধ্যে অদ্ভুত একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিল, অদ্ভুত একটা একটা র্যাপও তৈরি হয়ে গেছিল, যেটা 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 ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। সত্যজিৎ সৌমিত্র একটা ব্যাপার হয়ে গেছিল আর কি, তো সেটা শেষ দিন অবধি বজায় ছিল। প্রথমত ছবিটা সত্যজিৎ রায়ের ছবি, আর দ্বিতীয় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা। তিনি প্রত্যেকটা শটে জিজ্ঞেস করতেন ঠিক ছিল, ঠিক ছিল। এই যে ভিতরের তাড়না, এটার জন্যই তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় হয়েছিলেন। বাবা একটা গল্প বাঁচলেন এবং সেখানে সৌমিত্র বাবুর একটা চরিত্র এসে গেল, এসে যেত, এবং বাবা ভাবতেন যে এটাই সব থেকে ভালো করবে। এবং কিছু কিছু খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, কারণ সৌমিত্র কাকু অভিযানও করেছেন, যেটা একটা ওর কাছে একটা খুব বড় রকমের ডিপার্চার বলে আমার মনে হয়। সেটাও বাবা ভেবেছিলেন যে সৌমিত্র করলে ভালো হয়, সৌমিত্র করলে ভালো হয়, এবং অদ্ভুত ভালো করেও ছিলেন, একটা অদ্ভুত মেকআপ টেকআপ করে ইত্যাদি। সেটাই মিস করি আমি, কারণ সেরকম লোক কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা স্তম্ভ তো সৌমিত্র বিষয় একটা বাবাকে লিখতে বলা হয়েছিল, তো বাবা একটা লিখেছিলেন কয়েক লাইন। বাবা লিখেছিলেন যে আমাকে কি লিখতে বলা হচ্ছে, আমার এতগুলো ছবির মধ্যে অর্ধেক ছবিতে আমি ওকে নিয়েছি, কাজেই এখানে আমার তো বলার কিছু নেই। কারণ ওকে আমি কি রেসপেক্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা তো বোঝাই যাচ্ছে এতবার যখন আমি ওকে নিয়েছি। উনি খুব পড়তেন জর্জ সিমেনর লেখা গোয়েন্দা উপন্যাস। তার কারণ ছিল দুটো। এক, যে কারণে গোয়েন্দা উপন্যাস পড়তে ভালো লাগে, থ্রিলার, সেই কারণে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে উনি বলতেন যে গোয়েন্দা উপন্যাসের মধ্যে আমি বিভিন্ন লোকের মনের আলো ছায়ার সন্ধান পাই। একটা ক্যারেক্টার সেটা আরম্ভে যা আছে আমি দেখলাম সেটা গিয়ে শেষে আরটা থাকছে না, তার মধ্যে অনেকগুলো বাঁক ফিরছে, সে অনেক আলো আসছে, অনেক ছায়া বেশি আসছে। ফলে আমি যখন গোয়েন্দা উপন্যাস পড়ি তখন আমি আসলে এক একটা লোকের মনের আদলগুলোকে আঁচ করতে পারি। একটা লোক এরকম আছে, ওরকম হতে পারে, এই থেকে ওই হয়ে ওঠা, যা একটা অ্যাক্টরের কাজ বলে উনি ভাবতেন। এই থেকে ওই হয়ে ওঠা, চরিত্র হয়ে ওঠা, সৌমিত্র থেকে অপু হয়ে ওঠা, ফেলুদা হয়ে ওঠা, খিদ্দা হয়ে ওঠা, গঙ্গাচরণ হয়ে ওঠা, অঘোর হয়ে ওঠা। উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন প্রচুর বই, তাই পড়েছেন প্রচুর। নিজেই বলেছেন কৃষ্ণনগরের বাড়িতে ছিল একটা বিরাট আলমারি, দারিদ্র ছিল কিন্তু বই কেনার খামতি ছিল না। পড়েছেন যেমন, লিখেছেন অনেক, সেই সিটি কলেজের দিনগুলো থেকেই। দেখি আরো কত দূরে গেলে ফেরার সময় হবে, দেখি খনিতে ভূগর্ভের অন্ধকারে কত নিচে গেলে ওপরে আজ যে আশার এসেছে মনে পড়ে যাবে। এভাবেই যেতে যেতে মৃত্যুর সমান অন্ধকারে ভয় পেতে পেতে হয়তো এ সুরঙ্গের শেষে আলোর বিন্দুটিকে পেয়ে যাব। তার কবিতা এবং তার যে কোনো বাংলা গদ্য উনি খুব সুন্দর করে লেখেন। আমি খুব মুগ্ধ হয়েছিলাম যখন সৌমিত্রদাকে শান্তিনিকেতন থেকে দেশিকোত্তম দেওয়া হয়। সেই সময় উনি একটি লিখিত লেকচার ওনার পড়েছিলেন, সেটা এত ভালো হয়েছিল, ওনার নিজের লেখা। তখন আমি বুঝতে পেরেছিলাম যে কত ভালো উনি বাংলা লিখতে পারেন। থিয়েটারের মঞ্চ, সেখান থেকে সম্পাদকীয় দফতর, নাটক সংলাপ লেখার জন্য কলম ধরা, বা কফি হাউসের আড্ডায় রাজনীতির চর্চা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মন কিন্তু বারবার ছুটে গেছে কবিতার কাছে, সে অন্যের লেখা হোক বা স্বরচিত। ভালোবাসা মানে কেবলই যাওয়া, যেখানেই থাকি না কেন উঠে পড়া, পেয়ে গেলে নিকটতম যান। অথবা আরেকটি কবিতা,
ভোরের ছবিটা আত্মসাৎ করতে পারলেই আমি আসব, এসে খুব শীতে বলবো চা দাও বিস্কুট দুখানি। অর্থাৎ বাবার কবিতা কখনোই একঘেয়ে নয়, তাতে বৈচিত্র্য আছে। অনেক সময় উনি পদ্য ছন্দে লিখেছেন, আবার গদ্য কবিতাও লিখেছেন, অনেকটা অরুণ মিত্র ধরনের, আবার একদম অন্য ধরনের একটা কবি, এক ধরনের কাব্য, রিফ্লেকটিভ, সেরকম কবিতাও লিখেছেন। এবং বাবার কবিতায় অনেক রং রয়েছে। সিটি কলেজ থেকে বাংলা ভাষায় স্নাতক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কলেজ স্ট্রিট যাতায়াত চলছে, কফি হাউসের আড্ডা, কৃত্তিবাস গোষ্ঠী তখন একজোট হয়েছে। জীবনানন্দের কবিতা নতুন করে উদ্ধার হচ্ছে। কলেজের বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সূত্রেই আলাপ শক্তি, তারাপদ, দীপক মজুমদারদের সঙ্গে। যখন তখন তিনি শক্তিদার বাড়িতে যেতেন সুযোগ সুবিধে হলেই, এবং পুলুবাবু তোমার কাছে কি কবিতা আছে বলো, তা সৌমিত্রদা পুলুবাবু খেরোর খাতা বার করে তার কবিতাগুলো বলতেন, এবং সৌমিত্রদা বলতেন, শক্তিদা বলতেন যে না এটা দেখো ঠিক আছে, এটা ঠিক আছে, এটা একটুখানি এরম করে নাও। নিজেও সাহিত্য পত্রিকা প্রকাশের কথা ভাবছেন। নির্মাল্য আচার্যর সঙ্গে সত্যজিৎ রায় নাম রাখলেন এক্ষণ, মলাট এঁকে দিলেন। বাবার কাছে উনি খুব রেগুলার আসতে শুরু করলেন যে আমি এরকম, আমরা একটা পত্রিকা বার করতে চলেছি, সাহিত্য সাংস্কৃতিক পত্রিকা, এবং সেখানে মানে আপনি যদি কিছু সাজেশন দেন যে কি ধরনের জিনিস যেতে পারে। তো এই ব্যাপারে বাবার সঙ্গে নানা রকম কথাবার্তা হতো, আলাপ আলোচনা হতো, এবং উনি ঘন ঘন আসতে শুরু করলেন। এবং পরে যেটা হলো যে উনি রিকোয়েস্ট করলেন বাবাকে যে তাহলে নামটাও একটু দিন, নামটাও নামকরণ করে দিন পত্রিকার, এবং কাভারটা তো আপনাকে করতেই হবে। তো তারপর যেটা হয় যে এক্ষণ বেরোতে শুরু করলো, বাবা কাভার করছেন, প্রচুর বাবা স্ক্রিপ্ট বেরোচ্ছে এক্ষণে, যাতায়াত ভীষণভাবে বেড়ে গেল। শুধু যে অভিনেতা পরিচালক না, তখন কিন্তু একটা অন্যরকম একটা ইকুয়েশন এসে গেছে এর মধ্যে। যদি উত্তরাধিকারীকে কিছু বলে যেতে হয়, তাকে বলো না পৃথিবী জুড়ে যেসব অলোক সামান্য নিসর্গ আছে, জীবনযাপনের মর্মভেদী দুঃখকে ভোলাবার জন্য সে সবই যথেষ্ট। উত্তরাধিকারীকে এই তাপিত বনস্থল, লাল মাটির পথে হেঁটে যেতে যেতে জেনে যাক সব ঠিকঠাক চলছে না, কোনো দিনই চলেনি, তবু 6 ঋতু হেঁটে যেতে হয়, সেও যাবে। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসও জারু, কেমন এটা জানি না। উনি প্রথম দিকে যেমন বলতেন যে আমি যখন চলে যাব আমার কাছে রাখবে, আমাদের সঙ্গে দেবে আবোল তাবোল এবং মহাভারত। সেটা পাল্টে পরে বলেছেন আমাকে আবোল তাবোল দেবেন, গীত বিকাশ দেবেন। মানে হতে পারে আমি তো রবীন্দ্রনাথ দেখিনি, সত্যজিৎ রায়ও দেখিনি, কিন্তু একটা মানুষ যত কাজ করতে পারে, এদের যে ছায়া একটা মানুষের পারা যায় ওটা দেখেছি। এতটা সাবলীল, রাস্তায় একা একা হাঁটতে পারে, রিক্সা করেও যেতে পারে, আবার ওই মতো একটা যেন সেই আমার মনে হয় যেন সেই মহাদেবের মতো একটা ক্যারেক্টার। পারো যায় না ভাঙা, হৃদয় তো নয়, হৃদয় ভাঙা সহজ আরো। সৌমিত্রদা যখন ছোট ছিলেন সেই সময় থেকেই হাওড়াতে রবীন মণ্ডলের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। রবীন্দা বড় ওনার থেকে, তো রবীন্দা শিল্পী, সুতরাং সেই সোর্সে সৌমিত্রদার সঙ্গে তার একটা যোগাযোগ হয়েছিল, এবং শিল্পী হিসেবে উনি রবীন্দার কাছে যেতেন দেখতে, বুঝতে। আর সৌমিত্রদা নিজেই বলেছেন যে তার আগে ওখানে হাওড়াতে একজন শিল্পী ছিলেন, মোটামুটি নামকরা শিল্পী, চৈতন্যদেব চট্টোপাধ্যায়। তার বাড়িতে তার কাছে গিয়ে ছবি আঁকা শেখার ব্যাপারে উনি সেখানে যাতায়াত করতেন। কয়েক বছর আগে মৃত্যু ভয় ঘিরে ধরেছিল। ঘুম থেকে উঠেই এক ভয়াবহ বিষাদ। মন নিয়ন্ত্রণের উপায় শিখছিলেন, হাতে নিয়েছিলেন রং তুলি। এ যেন সেই তৃতীয় অঙ্ক অতএবের কাহিনী। সৌমিত্র নিজেই যেখানে নিজের মৃত্যুর সঙ্গে কথা বলছেন, অন্ধকারের মুখোমুখি বসেছেন, এখনো কি তাই? এটা হচ্ছে ওনার মধ্যে একটা ইচ্ছে ছিল ছবি আঁকার প্রথম থেকেই,
এবং শেষে যখন দেখলেন যে অনেক বয়স হয়ে যাচ্ছে, তখন শেষের দিকটায় মানে লাস্ট 4-5 বছর বা তারও আগের থেকে উনি ছবি আঁকছেন। কিছু কিছু ছবি সবসময়ই আঁকতেন, কিন্তু শেষের দিকটায় উনি বেশ মন দিয়ে ছবি আঁকছিলেন। খুব অসন্তুষ্ট জীব, অস্থির প্রকৃতি, চুপচাপ বসে থাকতে পারি, মনে হয় সব সময়টা নষ্ট হচ্ছে। যখন কিচ্ছু করার থাকে না তখন ওইগুলো করি। তবে এগুলো করতে করতে একটা মাদনতা তৈরি হয়, শীতের লোকটাও মনের মধ্যে মাঝে মাঝে আমাকে কাগজের কাছে ডেকে আনে। চারিদিকে ছবি আঁকতে ভালো লাগে। আমি লাল খেরোর খাতা, জার্নাল লিখতাম, পরের দিন কি কি করণীয় তার লিস্ট করতাম, দুবার বাড়িতে কি কি গেল তাও লিখতাম, আউটপুট লিখতাম। সেই সঙ্গে সঙ্গে ওই কাটাকুটি যেখানে করতাম সেটা থেকে ছবি তৈরি করার একটা টেন্ডেন্সি ওই সময় থেকে বেশি করে। একদিন বললেন যে জানো এই যাচ্ছি আসছি ছবি আঁকতে ইচ্ছে করে, কিন্তু খাতাগুলো এত বড় বড় না, খুব মুশকিল হয় এগুলোকে নিয়ে। তার কারণ কী হয়, শুটিংয়ে গেলে 2-3 ঘন্টা এমনি বসে থাকতে হয় মেকআপ রুমে, তারপর কখন কল টাইম আসবে। তখন আমি একটা ছোট খাতা কিনে দিই, খুব ছোট্ট একটা ডায়েরি মতো, যেটা একটা আর্টিস্ট প্যাড, যেটা ক্যারি করা যায়। তো ওইটা উনি তখন ক্যারি করা শুরু করলেন। তো হসপিটালে ওই ছোট ডায়েরিটা নিয়ে গিয়েছিল। সেই ডায়েরির মধ্যে ওই হসপিটালের জানলা থেকে যে শহরটা দেখা যায়, উনি যে রুমটায় ছিলেন তার একটা স্কেচ। তারপরে স্কেচটা হচ্ছে একটা কবরখানা, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, মৃতদেহ বই সববাহী গাড়ি। তার প্রথম দিনের ওই ছবি, তারপরের দিনের ছবি। থার্ড ছবি একটা রাজহাঁস, কি সুন্দর তার মুখটা, একটা বড় রাজহাঁসের ছবি, এটা থার্ড ডে। আর লাস্ট যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট। যেভাবে কাটাকুটির থেকে ছবি প্রথম জীবনে তৈরি করতাম, তারই একটা অন্য রূপ এখন রয়ে গেছে। এখন হয়তো কাটাকুটি করছি না, সাদা ড্রয়িং খাতা নিয়ে বসেছি, কিন্তু আমি আগে সেখানে কাটাকুটি রং দিয়ে করতে থাকি। রঙের নানা রকম রেখা তৈরি, ক্রিস ক্রস ইয়ে করতে 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 তারপরে একটা ওয়াশ, তখন দেখতে থাকি যে কোথাও কি আর দেখতে পাচ্ছি কতগুলো মুখ, কতগুলো চলন, কতগুলো সুখ দুঃখের ছবি, সেইগুলো তখন আবার মানে রেখা দিয়ে ধরবার চেষ্টা করি। ট্রেনিং যেটাকে বলি আমরা, আর্ট ট্রেনিং, সেটার মধ্যে না গিয়েও নিজের উচ্ছ্বাসে, নিজের আবেগে কাজ করেন। তারা সাধারণত মানুষ আঁকা, মুখ আঁকার থেকে এড়িয়ে যায়। সৌমিত্রদা কিন্তু সেই দিকেই বেশি তার নজর ছিল, এবং সৌমিত্রদা অজস্র মুখ এঁকে গেছেন, অজস্র মুখ। এমনকি সৌমিত্রদার যেদিন হসপিটালাইজড হন, হসপিটালে যাওয়ার আগের মুহূর্তেও উনি একটা মুখ এঁকেছিলেন। সে অপূর্ব একটা কাজ করেছিলেন উনি। আমার ধারণা যেটা মূল ব্যাপার হলো যে এত মানুষজনকে উনি দেখেছেন জীবনে, মিট করেছেন, তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার, বিশেষ করে ফিল্ম বা থিয়েটার যেখানেই গিয়েছেন সেখানকার মানুষজন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, এদেরকে উনি ওনার ছবির মধ্যে এনেছেন অনেকবারই। বলে আমি তো ছবি নিজের জন্য এঁকেছি, কারোর জন্য নয়। এটা তো আমার নিজের একলা সময়ের খেলা। যখন আমি অনেক কথা লিখতে পারি না, অনেক কথা বলতে পারি না, সেই সময়টাকে আমি কাটাই আমি আমার ছবির জন্য। যে ছবিটা আমার কাছে একটা নিজস্ব খেলার জগৎ। উনি সবসময় বলতেন আমার নিজের খেলার জগৎ।
আশ্বিনে দিন সোনার আলোয় মোড়া, ছুটেছে কোথায় দুরাকাঙ্ক্ষার ঘোড়া, অসীমের তাল বাজে সে অশ্বক্ষুরে, আমারও এমন যেতে চায় বহুদূরে। আমি খুবই ব্যথিত হয়েছিলাম বাবা যখন চলে গেলেন, কারণ যদিও উনি I